আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আজকে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লেকচার 1 চলতেছে। লেকচার 1 এ আমরা আলোচনা করব গড় এবং পিতা পুত্রের ম্যাথ। এই লেকচারগুলো হবে আমাদের জাস্ট শুধুমাত্র নিবন্ধনকে কেন্দ্র করে এবং নিবন্ধনে বিগত সালের কলেজ, স্কুল এবং স্কুল 2 পর্যায়ে আসা যাবতীয় যত প্রশ্ন আছে, আশা করি আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তারা যদি এই ধারাবাহিক ক্লাসগুলো দেখতে পান, আমরা একদম A to Z সবগুলোর গণিতের প্রত্যেকটা লেকচারের কলেজ, স্কুল এবং স্কুল 2 এর যাবতীয় সকল প্রশ্নকে একদম ব্যাখ্যা সহকারে সমাধান করব। তো আমরা যে কোনো চ্যাপ্টার প্রথম আজকে আমাদের লেকচার 1 চলতেছে। লেকচার 1 এ আমরা গড় এবং পিতা পুত্রের যে ম্যাথ আছে সেগুলো নিয়ে শুরু করব। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা নিয়েছেন, আপনারা 660 পৃষ্ঠায় এই প্রশ্নগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, কয়তো পৃষ্ঠায়? 660 পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন। আমরা যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমাদের প্রথম কাজটা হচ্ছে মূলত এই চ্যাপ্টার থেকে বিগত 4টা নিবন্ধনের কেমন প্রশ্ন আসছে, ইভেন আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। আপনি যদি এই জিনিসটা খুব প্রপারলি ধরতে পারেন যে বিগত নিবন্ধনগুলোতে এই চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসছে, ইভেন আমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আপনার প্রস্তুতি নেওয়াটা মানে খুবই সহজ হয়ে যাবে। আমরা প্রত্যেকটা ক্লাসকে মানে প্রত্যেকটা টপিককে আমরা এভাবেই চুলচারা বিশ্লেষণ করব। আমরা প্রথম দিকে কাজ করব যে আমাদের বিগত নিবন্ধনে কত মার্কের প্রশ্ন আসছে এখান থেকে, এবং এরপরে আমরা স্কুল, কলেজ এবং স্কুল পর্যায়ে 2 এর সকল প্রশ্নকে সমাধান করব। তা আমরা যদি এখানে দেখতে পাই যে আমরা এখানে একটা চার্ট তৈরি করছি, দেখেন কলেজ পর্যায়ে 18তমতে 3টা প্রশ্ন আসছে, মানে প্রায় 3 মার্কের প্রশ্ন আসছে 18তমতে, এবং 17তমতে কোনো প্রশ্ন আসে নাই। 16তমতে একটা প্রশ্ন আসছে এবং 15তমতে একটা প্রশ্ন আসছে। তার মানে বুঝে যাচ্ছে কলেজের জন্য এই টপিকটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, গড় এবং পিতা পুত্রের ম্যাথ। আপনি মনে করে রাখেন যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনি এখান থেকে 1 থেকে 2 মার্ক প্রশ্ন পাবেন, এটা নিশ্চিত। স্কুলের প্রশ্ন আমরাগুলো যদি অ্যানালাইসিস করি, আমরা দেখতে পারতেছি প্রতি বছর স্কুল পর্যায়ের প্রশ্ন এক এক করে আসতেছে, শুধুমাত্র 15তম মিস গেছে। তার মানে এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি সব থেকে বেশি। আপনাকে এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দিতে হবে। স্কুল পর্যায়ে 2 এর দিকে আমরা যদি তাকে আমরা দেখতে পারতেছি 18তমতে 2টা প্রশ্ন আসে 2 মার্কের জন্য। 17তমতে একটা, 16তমতে আসে নাই, 15তমতে আসছে। এটা স্কুল 2 এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ধারাবাহিকভাবে দেখতে পারতেছি যে এই অধ্যায় থেকে মোটামুটি প্রত্যেক বছরে কম বেশি প্রশ্ন আসতেছে। তার মানে 19তমতে এই অধ্যায় থেকে আপনার অবশ্যই, বা এই চ্যাপ্টার থেকে আপনার অবশ্যই 1 থেকে 2 মার্কের প্রশ্ন আসার পসিবিলিটি সব থেকে বেশি। এখন আসেন, এই চ্যাপ্টারটার নাম যেহেতু গড়, আমরা প্রথমেই একটু গড় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি যে আসলে গড় জিনিসটা কি এবং গড় কিভাবে তৈরি করা হয়। আচ্ছা, যেমন গড় জিনিসটাকে, যেমন গড়ের কিন্তু একটা বেসিক সূত্র আছে। গড় মানে হচ্ছে আপনি সংখ্যাগুলোর যোগফলকে, গড় মানে হচ্ছে আপনি সংখ্যাগুলোর যে যোগফল আছে, যোগফলকে আপনি ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করে দিবেন। ঠিক আছে, সংখ্যাগুলো দ্বারা আপনি ভাগ করলে আপনি কি গড় পাবেন। যেমন আমি যদি আপনাকে বলি যে বলেন তো 10, 20, 30 এই 3টা সংখ্যার গড় কত, যে কোনো জিনিসের আপনাকে প্রশ্ন হচ্ছে যে এই 3টা সংখ্যার গড় কত। তাহলে গড় বের করার সিস্টেম কি? গড় জিনিসটা হচ্ছে যে আপনি কি করবেন, গড়ে একটা রেজাল্ট বের করবেন, মানে এই সংখ্যাগুলোকে আপনি পাঁচটা যোগ দিবেন। যেমন 10 যোগ 20 যোগ 30। ওকে, দেখেন যোগ দেওয়ার পর এখানে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা। আপনি যখন 3 দ্বারা ভাগ করে দিবেন তখন হচ্ছে আপনি এই সংখ্যাটার গড় পেয়ে যাবেন। ওকে, তাহলে গড় বের করার সব থেকে সহজ কথা হচ্ছে আপনাকে যা দিবে আপনি ওইটাকে যোগ করবেন, যোগ করে আপনি ওই 3 দ্বারা, ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করবেন। যেমন আমি আপনাকে যদি বলি বলেন তো 1, 2, 3, 4, 5, 8, 12, 16 এই সংখ্যাগুলোর গড় কত। আপনার প্রথম কাজ হচ্ছে এগুলোর আপনি যখন গড় বের করবেন তখন আপনি এগুলোকে যোগ দিবেন। যেমন 1, 2, 3, 4, 5, 8, 12, 16 এগুলোকে যোগ দিয়ে আপনি এবার গুনবেন যে কয়টা আছে, 2, 4, 6, 6, 8, 8টা সংখ্যা আছে এখানে। 8 দ্বারা ভাগ করলে এই সংখ্যাগুলোর কি বেরিয়ে আসবে? গড় বেরিয়ে আসবে। আমি আপনাদেরকে প্রথমে বেসিকটাকে বুঝাচ্ছি, আপনারা যারা বেসিকটা বুঝেন আপনারা ভিডিওটা কি স্কিপ করে সামনে আগায় যান, আর যাদের বেসিক একটু সমস্যা আছে আমি বলবো আপনারা ভিডিওটা একদম ক্লিয়ার কাট দেখেন, তাহলে একটা স্বচ্ছ ধারণা পাবেন। বেসিকের ঠিক একটু পরে আমরা বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা স্টার্ট করব। আচ্ছা, এইটা হচ্ছে ঘরের একটা ন্যূনতম বেসিক। মনে করেন আমি আপনাকে একটা প্রশ্ন দিলাম, সাপোজ আমি আপনাকে একটা প্রশ্ন দিলাম যে পিতা ও পুত্রের, আমি আপনাকে একটা প্রশ্ন দিলাম পিতা ও পুত্রের বয়সের গড়, পিতা ও পুত্রের বয়সের গড় হয়েছে মনে করেন 30 বছর, মানে 2 জনের বয়সের গড় 30 বছর। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি যে বলেন তো তাহলে পিতা এবং পুত্রের বয়সের মোট কত। বুঝেন, আমরা যখন গড় বের করছিলাম তখন আমরা জানি গড়টা বের হয়েছে মূলত যোগ করে 2 দ্বারা ভাগ হয়েছে। কেন 2 দ্বারা ভাগ হয়েছে? কারণ এখানে মানুষ কয়জন?
2 জন। আপনাকে যখন গড় দিবে, আপনি যখন মোট বের করবেন, তখন সিস্টেমটা হচ্ছে ওই গড়ের সাথে আপনার দেখেন মানুষ কয়জন, পিতা 1জন পুত্র 1জন, তাহলে মানুষ কয়জন, 2জন। তার মানে এই 60 বছর হচ্ছে তাদের মোট। ঠিক আছে, পিতা এবং পুত্রের মোট বয়স হচ্ছে কত, 60 বছর। এখন আমি আপনাকে প্রশ্নটা যদি এভাবে দিই যে পিতা এবং পুত্রের বয়সের মোট, পিতা এবং পুত্রের বয়সের মোট হচ্ছে 60 বছর, তাহলে তাদের গড় বয়স কত? তাহলে আপনি গড় কিভাবে বের করবেন? দেখেন মোট কত, 60 না 60, তাহলে আমরা ভাগ করব সংখ্যাগুলো দ্বারা। সংখ্যা কয়জন, পিতা 1জন পুত্র 1জন 2জন, তাহলে এদের গড় কত, 30। দেখছেন, এই 30টাই আমরা এখানে তখন গড় হিসেবে পাইছিলাম। তার মানে আমরা যখন গড় বের করব তখন সিস্টেমটা হচ্ছে আমরা ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব, আর গড় থেকে যখন আমরা মোট বের করব তখন আমরা ওই সংখ্যা দ্বারা গড়কে গুণ দিব, তখন আমরা কি মোট পেয়ে যাব। এই অধ্যায়টা বোঝার জন্য এতটুকু কনসেপ্টে যথেষ্ট। এবার আসেন আমরা ধারাবাহিকভাবে স্কুল কলেজ এবং স্কুল পর্যায়ে 2 এর যতগুলো প্রশ্ন আছে আমরা এগুলো সমাধান করব। এখন আমরা যে প্রশ্নগুলোকে সমাধান করব এটা হচ্ছে কলেজ পর্যায়ের প্রশ্ন, আমি এখানে লিখে দিচ্ছি। এখন আমরা যে প্রশ্নগুলোকে সমাধান করব এটা হচ্ছে কলেজ পর্যায়ে। আপনাদের কাছে যে গাইড বইটাই আছে আপনারা বিগত নিবন্ধনের প্রশ্নগুলোকে ধরেন। প্রথমে আমি 18তমতে আসা যে প্রশ্নটা আছে আমি এই প্রশ্নটাকে ধরতেছি। দেখেন আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন, আমি প্রশ্নটা পড়তেছি কি আছে। 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? এটা 18তমতে আসছে কলেজ পর্যায়ে 1 নাম্বার প্রশ্ন। তাহলে আপনাকে এখানে কি বের করতে বলছে, দেখেন 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড়। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে 50-এর বড়, 50-এর কি বড় মৌলিক সংখ্যা, ঠিক আছে, 50-এর বড় মৌলিক সংখ্যা। এখন আসেন আমি বেসিক সহ বুঝাই। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন কি, যেমন 5, দেখেন 5কে আপনি 1 এবং 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবেন না, তার মানে 5 একটা মৌলিক সংখ্যা। ওকে, যেমন আমি যদি বলি 9, এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? এই 9টাকে আপনি কতগুলো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবেন? 1 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, 9 দ্বারা যাবে। তার মানে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটাকে আমরা বলি যৌগিক সংখ্যা। কিন্তু আমি যদি বলি 11, এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা বলেন তো? কারণ 11 একটা মৌলিক সংখ্যা, 11কে আপনি 1 এবং 11 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবেন না। তার মানে 11টা হচ্ছে মূলত একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক এখানে এটাই বলছে যে 50-এর বড় মৌলিক সংখ্যা কত। দেখুন 50-এর বড় সংখ্যা কি কি আছে? 50-এর বড় সংখ্যা আছে 51। এখন আপনাকে চেক করতে হবে যে 51 মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা। এটা খুবই সহজ, আপনি কি করবেন, 51তে 2টা ডিজিট আছে 5 এবং 1, এই দুইটাকে যোগ করে দিলে হবে 6। মনে রাখবেন কোনো সংখ্যার বা কোনো অঙ্কের যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আপনি 51কে 3 দ্বারা ভাগ দিতে পারবেন, 51কে আপনি 3 দ্বারা ভাগ দিতে পারবেন, তার মানে 51টা হচ্ছে যৌগিক সংখ্যা। আমাদের কি লাগবে? মৌলিক সংখ্যা লাগবে। ওকে, তারপরে পরের 51-র পরের সংখ্যাটা হচ্ছে 52। আমরা জানি যে কোনো জোড় সংখ্যাটা হয় কি যৌগিক সংখ্যা, তার মানে এটাও মৌলিক সংখ্যা না। এরপরের সংখ্যাটা হচ্ছে 53। 53টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটাকে আপনি 1 এবং 53 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবেন না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে বোঝার বিষয় হচ্ছে যে এই 50-এর বড় মৌলিক সংখ্যাটা হচ্ছে কত? 53। ওকে ফাইন। আর কত বলছে প্রশ্নে? 100 এর মধ্যবর্তী, তার মানে আপনি 100 এর মধ্যে, তাহলে 100 এর ছোট নিতে হবে, 100 এর ছোট মৌলিক সংখ্যা, অর্থাৎ 50 থেকে 100 এর ভিতরে, 50 থেকে বড় 100 থেকে ছোট হইতে হবে সংখ্যাটা। তাহলে দেখেন 100 থেকে ছোট কি কি সংখ্যা আছে? 100 থেকে ছোট প্রথম সংখ্যাটা হচ্ছে 99। আমরা জানি 99কে আপনি 9 দ্বারা ভাগ দিতে পারবেন, 3 দ্বারা ভাগ দিতে পারবেন, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সরি। 98, এটাও একটা যৌগিক সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা। 97কে আপনি কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবেন না। এখন তাহলে এই 97টা হচ্ছে একটা কি মৌলিক সংখ্যা। এখন আপনি ভাগ দিতে পারবেন নাকি পারবেন না সেটা আপনি চেক করবেন, 3 দ্বারা যাবে কিনা, 4 দ্বারা যাবে কিনা, 5 দ্বারা যাবে কিনা, এটা আপনি চেক করতে হবে। ঠিক আছে, এটা চেক করার একটা শর্টকাট সিস্টেম আছে, আমি এখন ওইদিকে যাচ্ছি না। এখন আপনার কাছে প্রশ্নে কি চাইছে? এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার গড় চাইছে। ওকে, তাহলে এবার আমরা লিখবো যে গড় সমান এই যে 53 যোগ হচ্ছে 97, এটাকে আমরা 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিলে এটার গড় চলে আসবে, এটার গড় হবে 75। এই যে আপনার 18তম নিবন্ধনের প্রথম প্রশ্নটা আপনার সমাধান হয়ে গেছে, আপনি 75 অপশন খ তে পাবেন। এরপর আমরা আসেন
2 নাম্বার ম্যাথটাকে এবার সমাধান করব। 18তমতে আসে 2 নাম্বার যে ম্যাথটা আছে, আমি প্রশ্নটা পড়তেছি, আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন যে কোনো একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর, মানে 11 জনের মোট বয়স গড় হয়েছে 13 বছর। 3 জন নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো 12 বছর। নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত? খুবই সুন্দর প্রশ্ন করছে, একদম গোছানো একটা প্রশ্ন। আসেন আমরা এটাই যখন কাজ করব, আমরা এই অধ্যায়টা করার ক্ষেত্রে আমরা কিছু লিমিটেশন রাখবো। যখন আমাদের কাছে প্রশ্নে গড় দিয়ে দিবে তখন আমরা প্রথম কাজে যেটা মোট বের করব। তাহলে আমাদের কাছে এখানে 11 জন শিক্ষার্থীর গড় দিছে 11 জনের, তাহলে আমরা প্রথমে 11 জনের মোট বের করে ফেলবো। মোট দেখেন 11 জনের মোট কত হবে, আপনারা এখানে চিন্তা করেন। 11 জনের গড় দিছে আপনাকে 13, তাহলে আমরা আগেই বলছিলাম প্রথমে মোট বের করতে হলে আপনাকে কি দিতে হবে? গুণ। অর্থাৎ এখানে 11 জনের গড় আছে, আপনি মোট বের করবেন। মোট বের করার জন্য আপনাকে গুণ দিতে হবে, আর গড় বের করার জন্য আপনাকে ভাগ দিতে হবে, এটা আমরা প্রথমেই বলছি। তাহলে আপনি 11 আর হচ্ছে এই 13, এটা আপনি যদি গুণ দিয়ে দেন আপনার এখানে 143 বাইরে আসবে। পরবর্তীতে প্রশ্ন বলছে কি দেখেন যে 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় গড় হলো 12 বছর। দেখেন 11 জন থেকে 3 জন যদি ভর্তি হয় তাহলে মোট শিক্ষার্থী কয়জন? 14 জন। তাহলে এবার আমরা 14 জনের মোট বের করব। তাহলে 14 ইন্টু দেখেন 14 জনের গড় কত দিচ্ছে? 12। তাহলে আমরা এখানে মোট বের করবো। এখন 12 আর হচ্ছে 14 আপনি এটা যদি গুণ দিয়ে দেন 168 হবে, 168। এখন আসেন আমাদের কাছে প্রশ্ন কি চাইছে, বলছে যে নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত? দেখেন একটা সময়ে ছিল কয়জন, একটা জিনিস চেক করেন। একটা সময় ছিল 143, যখন নতুন করে 3 জন আসছে তখন হয়ে গেছে 168। তাহলে 3 জনের মোট কত হবে বলেন তো? ওই যে 3 জন আসছে ওই 3 জনের মোট কত হবে? 168 থেকে আপনি যদি 143 বিয়োগ দিয়ে দেন তাহলে তো হয়ে যাবে। কেন বলেন তো? কারণ 168-র ভিতরে 14 জন আছে, আর 143 জনের ভিতরে 11 জনের মোট আছে, বিয়োগ করলেই তো আপনি পাবেন 25। এই 25 বছর হচ্ছে নতুন যে 3 জন আসছে তাদের মোট। তাহলে আপনি শর্টকাটে এটাকে এভাবে মাথায় রাখতে পারবেন। গড় দিলে আমরা মোটে কনভার্ট করব গুণ করে, আর মোট দিলে আমরা গড়ে কনভার্ট করব কি করে? ভাগ করে। ওকে, আচ্ছা এরপরে আসেন আমরা 3 নাম্বার প্রশ্নটাকে সমাধান করব। পিতা পুত্রের প্রশ্নটা খুবই খুবই ভাইটাল একটা প্রশ্ন। আমরা আগে বলছিলাম যে পিতা পুত্রের প্রশ্ন আপনি কোথাও না কোথাও পাবেন, স্কুল কলেজ স্কুল টু যেখানে না যেখানে হোক আপনি এই পিতা পুত্রের প্রশ্নগুলো পেয়ে যাবেন। আমরা 3 নাম্বার প্রশ্নটাকে সমাধান করতেছি, এটাও 18তমতে আসছে। আপনারা এই অঙ্কগুলো 660 পৃষ্ঠায় পেয়ে যাবেন। যারা আমাদের পেইড বেচে ক্লাস করতেছেন তাদের কাছে অবশ্যই 19তম নিবন্ধন আছে। আর স্ক্রিনে আপনি প্রশ্নটাকে দেখতে পারতেছেন, পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 20, মানে তাদের বর্তমান যে বয়স সেটার পার্থক্য 20 বছর। ফাইন। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত চাইছেন? আচ্ছা 8 বছর পরে তাদের বয়সের পার্থক্য হচ্ছে 72 বছর। আচ্ছা এটা করতে হলে দেখেন আমরা ফার্স্টে লিখি, মনে করি আমরা ফার্স্টে পুত্রের বয়সটা ধরি, যে মনে করি পুত্রের বয়স, দেখেন পুত্রের বয়স আপনার কত হবে বলেন? আমরা মনে করে ধরে নিলাম যে পুত্রের বয়সটা হচ্ছে x বছর, তাহলে অবশ্যই পিতার বয়স হবে, তার ক্ষেত্রে তারা ক্লু দিয়ে দিছে। দেখেন ক্লু কি দিছে, প্রশ্নটা আবার পড়তেছি, পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। ঠিক আছে, তার মানে তাদের বয়সের যে পার্থক্য সেটা হচ্ছে কত বছর? 20 বছর। তার মানে আপনি দুইটাকে যদি যোগ করে দেন তাহলে তো আপনার মোট বয়সটা চলে আসবে। অর্থাৎ পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য যদি 20 হয়, ঠিক আছে, মানে পিতার বয়স যত হবে পুত্রের বয়সের পার্থক্য 20 বছর, তাহলে আপনি পিতা এবং পুত্রর বয়সটাকে যদি যোগ করে দেন তাহলে তো আপনি পিতার বর্তমান বয়সটা কি পেয়ে যাচ্ছেন, বা পিতার বয়সটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা একটা গেল। পরবর্তীতে আমাদেরকে বলছে কি দেখেন 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি হয়েছে 72 বছর। তাহলে আমরা 8 বছর পরে বের করি যে 8 বছর পরে পুত্রের বয়স, 8 বছর পরে পুত্রের বয়স, দেখেন 8 বছর পরে বর্তমানে তার বয়স কত? x, তাহলে 8 বছর পরে আরো 8 বছর বাড়বে, তাহলে আমরা x + 8 লিখলাম। তাহলে এবার হচ্ছে 8 বছর পরে পিতার বয়স, 8 বছর পরে পিতার বয়স, দেখেন পিতার তো বর্তমানে বয়স হচ্ছে x + 20। ওকে, তাহলে 8 বছর পরে তো আরো 8 বাড়বে, তার মানে x + 28 বছর যাবে 8 বছর পরে। ওকে, এখন আসেন প্রশ্ন মতে বুঝেন ভালোভাবে, আমাদের কাছে এখানে কি বলছে দেখেন, এই যে 8 বছর পরে এই দুইজনের বয়সের যে সমষ্টি মানে যে যোগফল সেটা তারা দিয়ে দিছে 72। অর্থাৎ তারা তো প্রশ্ন বলে দিয়েছে যে 8 বছর পরে তাদের যে বয়সটা হবে তার সমষ্টি বা তার যোগফলটা হচ্ছে কত? 72। তাহলে আমরা 8 বছর পরে যদি যোগ করে দিই দুইজনের বয়সকে, যেমন এই যে পুত্রের বয়স প্লাস
পিতার বয়স কত x প্লাস 28, এটাকে আমরা যদি যোগ করে দিই এটার বয়স হচ্ছে কত 78 বছর, সরি 72 বছর। ওকে, 8 বছর পরে দুইজনের বয়সের যোগফল 72, তাহলে দুইজনের বয়সকে আমরা যোগ করে দিলাম। ফাইন, এখন আসেন আমরা যদি x এ যোগ করি তাহলে হবে 2x প্লাস এই 28 এর সাথে আমরা 8 এটাকে যোগ করে আমরা পাবো এখানে 36 সমান সমান হচ্ছে কত 72, বা 2x সমান সমান, তাহলে 36 থেকে আমরা 72 এটা 72 থেকে যদি 36 এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা 36 এ পাচ্ছি। ওকে, আমি পাশে দিয়ে করতেছি, তাহলে আমরা x এর মান যেহেতু বের করব উপরে 36, দেখেন x এর সাথে দুইটা গুণে আছে, আমরা জানি সমান সমান চিহ্নের এই পাশে গুণ থাকলে ওই প্লাসে ভাগ হবে, ভাগ, তাহলে হচ্ছে 18 বছর। তার মানে আমাদের কাছে এখানে কার মান চেয়েছি চিন্তা করেন, আমাদের কাছে এখানে বলছে যে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে আমরা পুত্রের বয়সে কি ধরছি x মানে কত বছর ধরছি 18 বছর ধরছি। আশা করি এটা বুঝতে পারছি। এরপর আসেন আমরা 4 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এই ম্যাথটাকে সমাধান করব। 4 নাম্বার ম্যাথটাকে আমরা সমাধান করব। এবার আপনারা স্ক্রিনে আপনারা প্রশ্নটাকে দেখতে পারতেছেন, স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন, আমি প্রশ্নটাকে পড়তেছি কি আছে দেখেন, যে রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। আমি আগেই বলছিলাম আপনাকে যখন প্রশ্নে গড় দিবা আপনি কোনো দিকে তাকানোর দরকার, আপনি এটা মোট বাইর করে ফেলবেন। ওকে, আমরা দেখেন ধারাবাহিকভাবে এটার কাজ করি। এটা 17তমতে আসছে কলেজ পর্যায়ে, দেখেন সরি 16তমতে আসছে কলেজ পর্যায়ে 4 নাম্বার ম্যাথটা। প্রথমে আমাদের কাছে কি দিছে, রহিম ও করিমের বয়সের গড় 35 বছর, রহিম ও হামজার বয়সের গড় 20 বছর, হামজার বয়স 11 হলে করিমের বয়স কত। অনেক প্যাঁচ খেলানো একটা প্রশ্ন, খুবই সহজে সমাধান করতে পারবেন যদি আপনার বেসিকটা ভালো থাকে। আমি আপনাকে আগেই বলছিলাম যখন আপনাকে প্রশ্নের গড় দিব আপনি এগুলো মোট বাইর করে ফেলবেন। তাহলে প্রথম গড় হচ্ছে রহিম আর করিমের গড়। ওকে, তাহলে আমরা প্রথমে রহিম আর করিমের মোট বাইর করি। রহিম ও করিমের মোট, রহিম ও করিমের কি আমরা মোট বের করি। দেখেন দুইজনের যে গড় আছে, গড় দেওয়া আছে 35 বছর। ওকে, এখন আমরা মোট বের করতে হলে অবশ্যই 2 দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে, কারণ মানুষ তো দুইজন, তাহলে 2 দ্বারাই গুণ, 2 দ্বারা কি হবে গুণ হবে। তাহলে কি বলছে, রহিম ও করিমের গড় হয়েছে কত 35 বছর, আমরা এটাকে যখন 2 দ্বারা গুণ দিয়ে দিছি তখন মানেটা বেরিয়ে আসছে। আচ্ছা, এরপরে আসেন আমরা আবার প্রশ্ন পড়ি, যে আমাদের এখানে প্রশ্ন দিছি কি দেখেন, যে রহিম ও হামজার বয়সের গড় হয়েছে 20 বছর। এবার আমরা এই দুগার বের করব, রহিম ও হামজার মোট, রহিম ও হামজার কি মোট। দেখেন রহিম এবং হামজার মোট দিছে 20 বছর, তাহলে 20 এর সাথে আমরা যদি 2 গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে 40 বছর। ওকে ফাইন, আমরা দুজনের বয়সে মোট পাই গেছি। আমাদের একটা ক্লু দিয়ে দিছে তারা, যে সেটা হচ্ছে হামজার বয়স 11 হলে করিমের বয়স কত। হামজার বয়স দিছে 11, তাহলে দেখেন আমরা এখানে একটা কাজ করতে পারি, যে রহিম এবং হামজার তো 40, আমরা এখান থেকে আমরা হামজার বয়সটা বাদ দিয়ে দিই, যে হামজার বয়সটা আমরা বাদ দিয়ে দিই। দেখেন হামজার বয়স কত দিছে এখানে, তাহলে চেক করেন, হামজার বয়স দিছে 11। তাহলে আপনি যখন বুঝেন রহিম এবং হামজার বয়স একত্রে যদি 40 বছর হয়, এখান থেকে আপনি যদি হামজার বয়স 11 যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি এখানে পাচ্ছেন 29। এটা কার বয়স বলেন, হামজা থেকে হামজা বাদ, তাহলে আর কি আছে রহিমের বয়স, তার মানে রহিমের বয়সটা 29 বছর। ওকে, এখন প্রশ্ন আপনার কাছে কি রহিমের বয়স চাইছে নাকি করিমের বয়স চাইছে, এটা হচ্ছে বোঝার বিষয়। আপনি যদি প্রশ্নটাকে খেয়াল করেন, দেখেন নিচে লেখা আছে যে করিমের বয়স কত, তার মানে দেখেন রহিম আর করিমের একসাথে বয়স 70। ওকে, তার মানে আপনি যদি করিমের বয়স বের করতে হয়, আপনি যদি করিমের বয়স যদি বের করতে হয়, দেখেন দুইজনের বয়স কত 70, এই যে রহিম আর করিমের একসাথে বয়স কত 70 না, এখান থেকে আপনি যদি রহিমেরটা যদি বাদ দিয়ে দেন 29, রহিমের বয়সটা যদি 29 বাদ দিয়ে দেন তাহলে বাকি যে 41 বছর থাকে এটাই তো হচ্ছে কি করিমের বয়স। তাহলে আশা করি বুঝতে পারছি, এই সহজভাবে আপনারা যদি বুঝে বুঝে করতে পারেন আশা করি এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আসলে আমরা পরের অঙ্ক 5 নম্বর অঙ্কটাকে একটু সমাধান করি। 5 নম্বর অঙ্কটাতে আসেন, দেখেন 5 নম্বর অঙ্কটা 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পারতেছেন। 5টি সংখ্যার গড় 40, তার সাথে 3টি সংখ্যা যোগ করা হলো তখন গড় হলো 22, সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত। আচ্ছা ফাইন, প্রথম কাজ হচ্ছে আমাদের গড় দিলে আমরা মোট বের করব। তাহলে তারা আমাদেরকে 5টি সংখ্যার গড় দিছে, তাহলে আমরা প্রথমে 5টি সংখ্যার মোট বের করব। ওকে, দেখেন 5টি সংখ্যার গড় কত দিছে তারা 40, আমরা আগেই বলছিলাম মোট বের করতে হলে আপনাকে গুণ দিতে হবে। সংখ্যা কয়টা 5টা, আপনি গড়ের সাথে ওই যতগুলো সংখ্যা বলবো ওটাকে গুণ দিয়ে দিবেন, তাহলে এখানে গুণ দিলে 4 5 20 200 বের হবে। আচ্ছা ফাইন, পরবর্তীতে বলছে কি দেখেন, যে এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলে গড় হবে কত 22। আচ্ছা, আপনি যদি আরো 3টে সংখ্যা যদি যোগ করেন, তাহলে 5 এর সাথে আপনি যদি 3টাকে যোগ করে দেন তাহলে গড় কত হয় বুঝেন ভালোভাবে। আপনাকে এরপরে বলছে যে
এর সাথে তিনটি সংখ্যাকে যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় হচ্ছে কত 22, তিনটে সংখ্যার গড় হচ্ছে 22, তাহলে তিনটি সংখ্যার কি মোট দেখেন 22 ইন্টু 3। ওকে ফাইন, তাহলে এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 66, তার মানে তিনটি সংখ্যার গড় হচ্ছে 66। এখন দেখেন তাহলে এখানে মোট সংখ্যা কয়টা হয়েছে দেখেন 3 আর 5 8টি, তাহলে আমরা 8টি সংখ্যার আমরা মোট পাইলাম 266, এটা হচ্ছে 8টা সংখ্যার কি মোট। আর আপনাকে এখানে কি চাইছে দেখেন প্রশ্ন করে সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত, আপনার কাছে এখানে গড় চাইছে। তাহলে আমরা জানি গড় বের করার সিস্টেম হচ্ছে আপনার যে মোটটা আসে 266কে আপনি 8 দ্বারা ওই সংখ্যার যোগফলকে সংখ্যা দ্বারা আপনি যখন ভাগ করবেন তখন তো আপনি কি পাবেন গড় পেয়ে যাবেন। তাহলে আপনি এখানে যদি ভাগ করেন, আমি সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি, এটার উত্তর হবে 33.25 এরকম সামথিং হবে, অথবা উত্তরটা এভাবেও থাকতে পারে 33 সমস্ত 4/1 এরকমও থাকতে পারে। আপনার এখানে কাটাছেড়া দিবেন, কাটাছেড়া দিলে মানেটা বাইরে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা দেখি 6 নাম্বার প্রশ্নটাতে আসি, পিতা পুত্রের যে ম্যাথটা আছে এটাতে আসি। এবার আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথের সমাধান করার জন্য। আশা করি আমরা খুব সুন্দরভাবে আমরা সবগুলো ম্যাথকে সমাধান করতে পারবো। 6 নাম্বার ম্যাথটাতে আসি। আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন যে পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? এই যে একটু আগে আমরা রহিম করিমের যে অঙ্কটা করছিলাম 4 নম্বর অঙ্কটা, সেম টু সেম অঙ্ক, যে পিতা এবং পুত্র বয়সের গড় দিছে 40। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পিতা ও পুত্রের মোট বের করা। প্রথম কাজ হচ্ছে পিতা ও পুত্রের কি মোট বের করা। ওকে, যেহেতু আমাদেরকে তারা গড় দিয়ে দিছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা পিতা এবং পুত্রের মোট বের করা। দেখেন পিতা এবং পুত্রের গড় বয়স দিছে তারা 40 বছর, আমরা যদি মোট বের করি অবশ্যই 2 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 80 বছর। তাহলে হচ্ছে কত 80 বছর। আচ্ছা, পরে হচ্ছে মাতা এবং ওই পুত্রের গড়। এবার হচ্ছে মা এবং মাতা ও পুত্রের মোট বের করব। দেখেন মাতা এবং ওই পুত্রের গড় দিছে তারা 35 ইন্টু 2, তার মানে 70 বছর। ওকে ফাইন, আমরা এখানে বুঝলাম। তারপরে বলছে মাতার বয়স 50 বছর, তাহলে আপনি এবং মাতা এবং এই যে পুত্র থেকে আপনি যদি মাতার বয়সটা যদি বাদ দিয়ে দেন, মাতার বয়স কত বছর দিছে এখানে দেখেন তো, মাতার বয়স দিছে এখানে কত 50, তাহলে যে 20 বছর পাইছে এটা হচ্ছে পুত্রের বয়স। খুবই সহজ। এখন আপনার কাছে চাইছে কি পিতার বয়স কত। দেখেন পিতা এবং পুত্রের বয়স তো 80, এখান থেকে আপনি যদি পুত্রের 20 বছর বাদ দিয়ে দেন তাহলে বাকি যে 60 বছর এটাই তো হচ্ছে কার বয়স, এই যে পিতার বয়স। দেখছেন খুবই সিম্পল ভাবে অঙ্কটাকে সমাধান করা গেছে। আশা করি এভাবে বুঝে বুঝে যদি সমাধান করতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করতে পারবো। আচ্ছা, এরপর আসুন আমরা পরের প্রশ্নটাকে সমাধান করি। অঙ্ক নাম্বার 7 নম্বর অঙ্কটাতে আমরা সমাধান করি। কি আছে দেখেন, 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 40 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? তাহলে আমরা 40 এর বড় মৌলিক সংখ্যাটা আগে নিব। 40 এর কি বড় মৌলিক সংখ্যাটা নিব। দেখেন 40-এর বড় যে মৌলিক সংখ্যা, 40-এর পরে প্রথম সংখ্যাটা হচ্ছে 41, এটাই কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ 41কে আপনি 1 এবং 41 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বাদ দিতে পারবেন না। তার মানে এই 41টা হচ্ছে একটা কি মৌলিক সংখ্যা। ওকে, একটু ওয়েট, সরি। আচ্ছা আসেন, 40-এর বড় মৌলিক সংখ্যা হচ্ছে 41। এরপরে বলছে 100 এর মধ্যবর্তী, তাহলে আমরা মধ্যবর্তী মানে 100 এর ছোট মৌলিক সংখ্যা নিতে হবে। আপনি কিন্তু 40 থেকে বড় এবং 100 থেকে ছোট নিতে হবে। আমরা জানি 100 এর ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 97, মুখস্থ করে যাবেন, পরীক্ষাতে 100 এর ছোট আসার সম্ভাবনাটা বেশি। এখন এই দুইটার গড় চাইছে, তা আমরা জানি গড় বের করার সিস্টেম হচ্ছে এই দুইটার আপনি যোগ করতে হবে, 41 আর 97কে যোগ করে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আপনি 41 এবং 97কে আপনি যোগ করে 2 দ্বারা যদি ভাগ করে দেন এখানে 69 বেরিয়ে আসবে। এই যে আপনার 7 নাম্বার প্রশ্নটা শেষ। এবার আসেন 8 নাম্বারে, আমি নিচে দিয়ে 8 নাম্বারটা করে দিচ্ছি। আপনার স্ক্রিনে এটারও প্রশ্ন দেখতে পারতেছেন যে 1 থেকে 49-এর ক্রমিক সংখ্যার গড় কত? আচ্ছা, এগুলো বের করা খুবই সহজ, আমি দেখা দিচ্ছি। যদি কোনো ক্রমিক সংখ্যা বলে 1 থেকে 49 না, আপনি কি করবেন 1 আর 49কে যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে দিবেন, সহজ। আপনাকে যদি বলে 1 থেকে 20-এর
ক্রমিক সংখ্যাগুলো গড় কত, আপনি 1 আর 20 কে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। যদি বলে 1 থেকে 99 এর ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, আপনি 1 আর 99 কে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। তাহলে এই দুইটাকে আপনি যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে বাড়ি আসবে কত, 25। এই তো শেষ। আচ্ছা, এরপরে আমরা আসি পরবর্তীতে আমরা যে অঙ্কটাকে সমাধান করে উঠেছে 9 নাম্বার প্রশ্ন। স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পাচ্ছেন আপনারা যে 6, 8, 10 এর গাণিতিক গড়টি 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান, মানে কোন সংখ্যাটার গাণিতিক গড়ের সমান। আসেন, এটা যদি আমরা সমাধান করতে হয়, এটা হচ্ছে 9 নাম্বার। এখানে বলছে কি দেখেন, কোন কোন সংখ্যার গড় বুঝেন, 6, 8, 10। তাহলে আপনি 6 যোগ 8 যোগ 10 এটাকে আপনি যদি গড় করেন, আপনি যোগফলকে তো অবশ্যই 3 দ্বারা ভাগ দিতে হবে যেহেতু সংখ্যা 3টা। এইটার গড় কোন সংখ্যার গড়ের সমান, 7 যোগ 9 কোন সংখ্যা মানে এক্স, নিচে 3 কারণ সংখ্যা 3টা। আমরা এখানে এক্স এর মান, যে এক্স এর মান কত হইলে আপনি যদি এটাকে গড় করেন তাহলে এই সংখ্যার গড়ের সমান হবে। অঙ্কটা চাইছে মূলত এটা। আপনি এখানে যদি যোগ করেন, উপরে হচ্ছে 24/3 আর নিচে অবশ্যই আমরা যোগ করলে হবে 16 যোগ এক্স আর নিচে 3। ওকে ফাইন। আমরা নিচ থেকে যদি যে 3 3 যদি বাদ দিয়ে দিই তাহলে আসতেছে 24 সমান সমান 16 যোগ এক্স। ওকে, বা আমরা 24 থেকে এই যে 16টা যোগে আছে এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে এক্স। তাহলে সুতরাং এক্স এর মান বাইরে হইতেছে 8। তার মানে আপনি এখানে যদি 8 বসান, এখানে আপনি যদি 8 বসান এক্স এর মান, তাহলে আপনার দুইটার গড় পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তীতে আসেন 10 নাম্বার যে প্রশ্নটা, এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন। 10 নাম্বার প্রশ্নটা খুবই ট্রিকি একটা প্রশ্ন। আপনারা স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন, কি আছে দেখেন। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সী 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হবে। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে, দেখেন বুঝেন ভালোভাবে, এটা 10 নাম্বার প্রশ্নটা আপনার স্ক্রিনে অবশ্যই প্রশ্নটাকে দেখছেন। প্রথমে আমাদের 3 জনের বয়সের গড় দিছে, তাহলে আমরা ওই 3 জনের বয়সের মোট বাইর করব। গড় দিছে 24, আপনি যদি 3 দ্বারা গুণ করেন 3 4 12, 3 2 6 7, 72 বছর। এখন ওরা বলছে যে এই 3 জনের ভিতরে মানে যে কোনো 2 জনের বয়স 21 বছরের নিচে হবে না, ঠিক আছে, মানে 21 এর নিচে হবে না, তবে 21 হইতে পারে। তাহলে আমরা ধরে নিলাম যে 72 থেকে প্রথম জনের বয়স 21, পরের জনের বয়স 21, ঠিক আছে। তার মানে বাকি থাকে আরো কত বছর, 30 বছর। তাহলে ওই যে কোনো একজনের বয়স সর্বোচ্চ 30 হইতে পারবে, ঠিক আছে। যে কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হইতে পারবে সেটা চাইছে, সর্বোচ্চ কত হইতে পারবে, 30। কেন বুঝেন, বুঝেন এখন একটু ভালোভাবে, যে শর্তটা হচ্ছে 3 জনের বয়সের মোট হচ্ছে 72। ওকে, এদের মধ্যে 2 জনের বয়স, ঠিক আছে, মানে প্রশ্নটা পড়লে ভালোভাবে বুঝতে পারবেন যে যদি কোনো সদস্যের বয়সই 21 এর নিচে না হয় তাহলে আমরা ধরে নিলাম যে 2 জনের বয়স বরাবর 21, কারণ আপনি 21 এর নিচে ধরতে পারবেন, আপনি 21 এর উপরে ধরতে পারবেন সমস্যা নাই, 21 এর নিচে আপনি ধরতে পারবেন না। তো আমরা ধরে নিলাম যে 2 জনের বয়স হচ্ছে 21 21 করে, প্রথম জনের বয়স 21, দ্বিতীয় জনের 21, তাহলে একজনের বয়স সর্বোচ্চ হইতে পারবে 30 বছর। সর্বোচ্চ কত হইতে পারবে, 30 বছর। এই জন্য আমরা সর্বনিম্ন যে 21 ধরা যাবে আমরা সেটা ধরে ফেলছি, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছি। 11 নাম্বারটা আপনারা খুব সুন্দরভাবে পারবেন, এটা আমি করাইতেছি না। 12 নাম্বারটা খুব ইজিলি পারবেন। 13 নাম্বার যেটা গড় এত, প্রথম দ্বিতীয় গড় এত, তৃতীয় সংখ্যাটি কত, 13 নাম্বারটা আপনারা খুব সহজে পারবেন আপনারা যদি বেসিক বুঝে যান। আশা করি কলেজ পর্যায়ে বাকি যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আপনারা খুব সহজে এটাকে সমাধান করতে পারবেন। এখন